প্রথমে একটু যদি আপনার জার্নিটা দিয়ে শুরু করেন। ইন্টারেস্ট গ্রো করছিল যে আমি হয়তো এক্সপেরিমেন্টটা করতে বেশি প্রেফার করব। অ্যাস্ট্রোফিজিক্স ব্যাপারটা এক্স্যাক্টলি কি? প্রপারলি কোনো স্ট্রিক্ট তোমার সীমারেখা টানা যায় না এদের মধ্যে। তোমাকে ধর 14 ঘন্টা করে টেলিস্কোপের সামনে বসে থাকতে হবে। যে এইটা করতে গিয়ে এক্স্যাক্টলি কি ধরনের এক্সপেরিমেন্ট জেনারেলি করতে হয়, বা আপনার সকাল থেকে মোটামুটি যদি বলি যে সকাল থেকে কি এক্স্যাক্টলি একদম খুব ভালো কোশ্চেন। ক্যামেরা যদি আসে পৃথিবীতে চলে আসতো তাই তো আমাদের অধিকাংশই ক্যান্সার হতো। ধরুন 20 দিন ধরে এলো না, তখন আমি কি করব? 0 ফোটন, এটাও হতে পারে তুমি কিছু পাওনি। সাধারণভাবে যে 9টা-5টার ডিউটি হয় অফিস আওয়ার্স বা কাজের হয়, এক্ষেত্রে সেটা নয়, এক্ষেত্রে একটা বড় কাজ রাতের বেলা। এত বড় ফিল্ড, সেখানে তোমাকে একটা পার্টিকুলার জায়গা চুজ করতে হবে। তো কি ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টস আসে এবং কি ধরনের জিনিস ফাউন্ডেশন স্ট্রং থাকলে কাজ করতে অনেক সুবিধা হয়? ফিজিক্স থেকে আসতে হবে সেই রকম নয়। কোনো স্টুডেন্ট যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে সেও আসতে পারে। নমস্কার, বৈঠকি বিজ্ঞানের আজকের আড্ডায় আমাদের গেস্ট ডক্টর লব সাহা, সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স, হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ানে ডক্টর লব সাহা রিসার্চ করছেন। প্রথমত ওয়েলকাম আমাদের আজকের সেশনে। আমরা মূলত ডক্টর সাহার জার্নি এবং বর্তমানের কাজ, অ্যাস্ট্রোফিজিক্স বলতে কি বুঝি, বা সহজ ভাষায় অ্যাস্ট্রোফিজিক্স মানে কি, অ্যাস্ট্রোফিজিক্সের কি দিক আছে, বা ইন্টারেস্টিং কি অ্যাসপেক্ট আছে অ্যাস্ট্রোফিজিক্সে, সেই সব কিছু নিয়ে কথা বলবো। ওয়েলকাম। আর প্রথমে একটু যদি আপনার জার্নিটা দিয়ে শুরু করেন, যে আন্ডার গ্র্যাজুয়েট পড়াশুনো বা স্কুল কি এই, এবং সেইটা পেরিয়ে আজকে সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এর সাথে কাজ করাই, এটা একটু যদি সংক্ষেপে বলেন, আমরা সেখান থেকে তারপর যাবো ডিটেলে। আচ্ছা, সেটাতে আসবো। প্রথমেই বলি, এই বিজ্ঞানে আলাপচারিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিজ্ঞানকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড তোমাদেরকেও, যারা বিজ্ঞানের হয়ে কাজ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে চলেছ, তার জন্য আমি রিয়েলি খুব ভালো লাগে ব্যাপারটা। তো এবার তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে বলতে হয় যে আচ্ছা, আমার স্কুল শুরু হয়েছিল ধর মালদা টাউন থেকে। মালদা টাউনে আমার স্কুলটা শুরু করার পর আমি যাদবপুরে ইউজিতে ফিজিক্সে ভর্তি হলাম। তারপর মাস্টার্সটাও যাদবপুর থেকেই করলাম। তারপর যাদবপুর থেকে করার পর আমি পিএইচডিতে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কলকাতাতে জয়েন করলাম। তো তোমরা জানো সেখানে হয়তো ফার্স্ট ইয়ার পোস্ট এমএসসি হয়, এখন হয় কিনা ঠিক আমি জানি না, তবে আমাদের সময় পোস্ট এমএসসি ছিল। তারপর 1 বছর কাটানোর পর পোস্ট এমএসসির পর আমরা পিএইচডিতে জয়েন করি। তারপর সেখান থেকে পিএইচডিতে আমি জয়েন করলাম অ্যাস্ট্রোফিজিক্স, মেনলি গ্যামা রে অ্যাস্ট্রোনমি নিয়ে। গ্যামা রে অ্যাস্ট্রোনমি নিয়ে জয়েন করার পর ওখান থেকে পিএইচডি করে বেরিয়ে আমি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে 1 বছরের মতো, 1-1.5 বছরের মতো মোটামুটি কাটিয়েছিলাম। তারপর সেখান থেকে আমি ইউরোপে যাই। ইউরোপের পোল্যান্ডে যাই এই কিছুদিনের জন্য। তারপর সেখান থেকে স্পেনে যাই। সেখানে কিছু বছর পোস্টডক করার পর তারপর আমি এখানে ইউএসএতে আসি। সেখানে সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের ওদের তত্ত্বাবধানে একটা অ্যারিজোনাতে একটা অবজারভেটরি আছে। সেই অবজারভেটরিতে, যার নাম হচ্ছে ফ্রেড লরেন হুইপলে অবজারভেটরি, সেই অবজারভেটরিতে অ্যাজ এ রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে জয়েন করি। অ্যাস্ট্রোফিজিক্সের কথা যখন উঠলোই, তাহলে একটুখানি ফিরে যাই যে এই অ্যাস্ট্রোফিজিক্সের ইন্টারেস্টটা নিয়ে যদি কোনো গল্প থাকে বা কোনো রকম ইন্সপিরেশন, সেইগুলো নিয়ে যদি একটু বলেন, যে মানে আন্ডার গ্রাজুয়েটে কতটা ছিল ফিজিক্সে বা কম্পিউটার। অ্যাস্ট্রোর সত্যি কথা বলতে যখন ইউজিতে জয়েন করলাম তখনও ছিল না, আমার কোনো আইডিয়া ছিল না যে হয়তো আমি এই রিসার্চ লাইনে আসবো। কিন্তু হ্যাঁ, একটা ইন্টারেস্ট ছিল সবসময়, হয়তো পড়াশোনাটা করব। এবার পড়াশোনা করবে কত দূর, মাস্টার্স পর্যন্ত, তারপর হয়তো, তো এবার পড়াশোনাটা কন্টিনিউ করা মানে হয়তো রিসার্চ ফিল্ডে আসা। ইউজিতে অতটা ছিল না, মানে ফার্স্ট ইয়ার অফকোর্স ছিল না। তারপর অফকোর্স সেখানে এত ভালো বন্ধু পেয়েছি, এই তাদের দ্বারা প্রচণ্ড অনুপ্রাণিত হই। তারপর যাদবপুরে তোমরা সবাই জানো মোটামুটি অনেক ভালো টিচার আছে, ছিল সেই সময়। আমি তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মোটামুটি ঠিক করে নিই হয়তো রিসার্চ লাইনটাতেই যাব। কিন্তু অ্যাস্ট্রো যে করব সেটা কখনো ছিল না। থিওরিটিক্যাল ফিজিক্স করতে খুব ভালো লাগতো,
এক্সপ্লেনটাও ভালো লাগতো, কিন্তু আশেপাশে সমস্ত টিচারদেরকে দেখো তারা জেনারেলি খুব থিওরিটিক্যাল ব্যাপারটাতে বেশি কনসেন্ট্রেট করে, যেটা আমাদের একাডেমিক সিস্টেমে আছে। তো আমরা মাঝে মাঝে ইউজিতে কিছু এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য আমাদের পাশে, তোমরা সবাই জানো যে কাল্টিভেশন অফ সায়েন্স ছিল, সেখানে ভালো ভালো প্রফেসর ছিলেন যারা পড়াতে খুব ভালোবাসতেন, এবং আমরা মাঝে মাঝে তাদের কাছে ক্লাস করতে যেতাম। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্টরা আসতো। তো আমরা মোটামুটি একটা ভালো গ্রুপ হয়ে গিয়েছিল, যারা প্রায়শই এটা ওটা, আজকে কোয়ান্টাম মেকানিক্স বুঝবো, চলো কিছু কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস হোক, তারপর গ্র্যাভিটেশন কসমোলজি, এইসব চলছিল। এইসব চলার মধ্যে তখন আমার গ্র্যাভিটেশন কসমোলজিটা ধীরে ধীরে আস্তে আস্তে ধরো ভালো লাগলো, শুরু করলো। আর আরেকটা সাবজেক্ট আমার খুব ভালো লাগতো, সেটা হচ্ছে কনডেন্স ম্যাটার ফিজিক্স। তো যাই হোক, ধীরে 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 মানে এইসব অ্যাডিশনাল কোর্স নেওয়ার ফলে আরো ইন্টারেস্টটা আরো গ্রো করলো, যে একটা মোটামুটি কোন দিকে গেলে ভালো লাগছে, কোন দিকটা ভালো লাগছে ফিজিক্সের। তারপর আর ওটা হচ্ছে ইউজিতে হলো, তারপর আমাদের তো মাস্টার্সে একটা স্পেশাল নিতে হবে, তখন আমি নিই গ্র্যাভিটেশন অ্যান্ড কসমোলজি, সেটা আমার স্পেশালাইজেশন ছিল। কিন্তু ইউজি বা পিজিতে আমাদের কোনো অ্যাস্ট্রোর কোর্স ছিল না, সুতরাং অ্যাস্ট্রোটা ঠিক আমার কোনো ট্র্যাডিশনাল কোর্সের মধ্যে দিয়ে আমি কখনো যাইনি। এই তো কসমোলজি, গ্র্যাভিটেশন খুব ভালো লাগতো তখন, তার সাথে সাথে একটা ইন্টারেস্ট গ্রো করছিল যে আমি হয়তো এক্সপেরিমেন্টটা করতে বেশি প্রেফার করব। তো ঠিক আছে, সবই কিন্তু এক্সপেরিমেন্টের তো অপশান নেই, বা তুমি এক্সপেরিমেন্ট কি করবে, মানে সবই থিওরিটিক্যাল সেই সময় ছিল মোস্টলি। তো যখন সায়েন্স ইনস্টিটিউটে গেলাম, আমাদের যখন ওই পোস্ট এমএসসি কোর্সটা হচ্ছে, সেই সময় আমি আবার আর গ্র্যাভিটেশন কসমোলজি নিই, এবং তার সাথে সাথে তখন অ্যাস্ট্রোর একটা কোর্স ছিল, তখন আমি সেই অ্যাস্ট্রোর কোর্সটাও নিই। তো সেটা নিতে গিয়ে তারপর আলটিমেটলি দেখা গেল যে আমার অ্যাস্ট্রোটা বেশি ভালো লাগছে, এবং অ্যাস্ট্রোর যে অ্যাসপেক্টগুলো আমাকে বলা হচ্ছিল টিচিংয়ের সময়, সেখানে অনেক এক্সপেরিমেন্টাল অ্যাসপেক্ট ছিল, সেটা আমার খুব ভালো লাগতে শুরু করলো। তখন যে প্রফেসর আমার সুপারভাইজার ছিল, সেই অ্যাকচুয়ালি কোর্সটা দিচ্ছিল, তার নাম পীযূষ পানি ভট্টাচার্য। তো তখন আমি বললাম যে, মানে আমি ওনার কাছে বললাম যে আপনার কাছে আমি অ্যাস্ট্রো নিয়ে পিএইচডি করব। আমাকে তখন বলছে যে এখন আমি ভাবছি যে কি করবো, উনি পুরো থিওরিটিক্যাল ফিজিসিস্ট, কিন্তু উনি ওই সময় দুটো এক্সপেরিমেন্টের সাথে সামহাউ যুক্ত ছিলেন। তো আমাকে উনি বললো যে আচ্ছা তুমি কি এক্সপেরিমেন্টটা করবে এই ধরনের কাজ। আমি তো তখন একদম মানে বুঝতেই পারছো যে আমার প্রচন্ড আনন্দ, আমি এই ধরনের কিছু একটা কাজ করতে চাই। আর সেটা বলতে পারো তখন থেকেই আমার গ্রামার অ্যাস্ট্রোনমি, তার মোস্টলি এক্সপেরিমেন্টাল দিকটাকে আমি এই প্রায়োরিটি দিতে থাকি, এবং সেই এক্সপেরিমেন্টের সাথে যুক্ত হয়ে পড়ি। আচ্ছা, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কথা হচ্ছে, মানে আমরা যেরকম যারা তথাকথিত ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের নই, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, তো অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পপুলার কালচারে একটা খুব বিভিন্ন রকম ধারণা আছে যে অ্যাস্ট্রোফিজিক্স মানে আমি একটা টেলিস্কোপ লাগিয়ে বসে মহাকাশকে দেখবো, কেউ কেউ হয়তো বললো আমি অঙ্ক করবো। তো এই দিকগুলো নিয়ে যদি একটু বলেন, মানে অ্যাস্ট্রোফিজিক্স ব্যাপারটা এক্স্যাক্টলি কি, বা অ্যাস্ট্রোফিজিক্স রিসার্চারদের মূল বিষয়গুলো কি, যেগুলো মানে এই যে টেলিস্কোপ নিয়ে বসে থাকা অথবা অঙ্ক করা বা একটা একটা কোনো ডিভাইস বানানো, এগুলো কি ডিফারেন্ট ওয়ে ডিরেকশন অফ অ্যাস্ট্রোফিজিক্স রিসার্চ, বা এই বিষয়টা যদি একটু বলেন। প্রপারলি কোনো স্ট্রিক্ট তোমার সীমারেখা টানা যায় না এদের মধ্যে, কিন্তু হ্যাঁ, অনেকে ভালোবাসে যে আমি অঙ্ক করব, মানে কোন একটা, যেটা যারা থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স বলে, তারা ধরো তোমার অবজারভেশন আছে, কিছু কিছু দেখছি, বা স্টারের মধ্যে যে অবজারভেশনগুলো আমরা দেখি বিভিন্ন টেলিস্কোপ, এখন অ্যাস্ট্রো এতই একটা ভ্যাস্ট সাবজেক্ট। ধরো রেডিও, কেউ বললো রেডিও ওয়েভলেন্থে আমি যিনি একটা অবজেক্টকে দেখছি, এবং সেই অবজেক্টকে তুমি হচ্ছে হাতে কলমে বোঝার চেষ্টা করতে পারো ফিজিক্স লাগিয়ে, যে কেন সেই ঘটনাটা ঘটছে। ফর এক্সাম্পল, একটা রেডিও এমিশন, একটা সোর্স যে রেডিও এমিশন দিচ্ছে, সে কেন রেডিও এমিশনটা হচ্ছে, কিভাবে সেখানে সোর্সের মধ্যে হচ্ছে, সেটা তুমি বোঝার চেষ্টা করো। এবার সেই সোর্সটার রেডিও এমিশন হচ্ছে কিরকমভাবে হচ্ছে, এই জিনিসগুলো, এই ধরো এটার জন্য একটা ফিজিক্স দরকার। তখন সেটা হচ্ছে মোটামুটি, কেউ যদি অনেকে বলে যে আমি ওই হাতে কলমে কষেই
জিনিসটা বোঝার চেষ্টা করব যে এইরকম একটা অবজেক্ট আছে, তার থেকে এইরকম ওয়েভলেন্থের এর এর হচ্ছে রেডিও রেডিও ওয়েভলেন্থের রেডিও কণা বেরোচ্ছে, তাহলে মানে সেটাতে পুরোটাই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা ডিফারেন্ট পার্ট। একটা রেডিও আছে, ইনফ্রারেড আছে, অপটিক্যাল আছে, তারপর এক্স রে আছে, গ্যামা রে আছে। প্রত্যেকটা জায়গায় লোকে বলতে আমি ঠিক আছে, আমি এক্স রে অ্যাস্ট্রোনমি করবো, এক্স রে থেকে আমি কি কি জানতে পারি, তার আমি থিওরিটিক্যাল একটা প্রেডিকশন করব। এবং আপনি বলেন। এটাই হ্যাঁ খাতায় কলমে মূলত হচ্ছে, পেন অ্যান্ড পেপারে। হ্যাঁ হ্যাঁ। এবার এটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স গেল। এবার অনেকে আছে যে ঠিক আছে, আমি কি করব, আমি অবজারভেশনটাকে প্রায়োরিটি দেব, কোন একটা অবজেক্টকে অবজারভেশন করব টেলিস্কোপ দিয়ে। এবার তুমি শুধু অবজারভেশন করলে তোমার কিছু হবে না। হ্যাঁ, সেই যুগটা এখন নেই, সেটা অনেক পুরনো যুগে, যখন একটা সোর্সে অবজারভেশন, সেগুলো ক্যাটালগিং টাইপের। অবজারভেশন করে আমি এটা পেয়েছি, সে ক্যাটালগ। এখন তুমি অবজারভেশন করে শুধু অবজারভেশন করবে সেরকম হয় না। হ্যাঁ, জাস্ট অবজারভেশন করছে সেই রকম প্রফেশনাল আছে, কিন্তু তারা জেনারেলি সায়েন্সটা অনেকে করে না। কিছু 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 অবজারভেটরিতে ধরো কিছু 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 লোকজনকে বলা হয় যে তোমরা শুধু অবজারভেশন করবে, কিন্তু তাই তোমাদেরকে সায়েন্স অ্যানালিসিস এটা করতে হবে না। অবজারভেশন একটা প্রচণ্ড মানে তোমার হেক্টিক ব্যাপার, মানে তোমাকে ধর 14 ঘন্টা করে টেলিস্কোপের সামনে বসে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। এবার তুমি ওইসব করার পর রোজ যদি অবজারভেশন করো, তাহলে সেটা সময় পাবে না। কিন্তু কেউ যদি রিসার্চ করে, তাহলে সে তার লাইফে একটা পার্ট হয়তো কিছুটা অবজারভেশন করলো, দিয়ে তারপর ডেটা কালেক্ট করলো, সেই ডেটা দিয়ে আবার অ্যানালিসিস করে তুমি একটা গবেষণা করছো, সেই ধরনের গবেষণা করছো। তাহলে সেখানে তুমি হয়তো থিওরিটিক্যাল অ্যাসপেক্টটাকে বোঝার জন্য তুমি আরেকটা থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্সের সাহায্য নিলে। এখন মোটামুটি সবই কোলাবোরেশনে হয়। আবার কেউ কেউ যারা থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স করে, তাদের মানে জাস্ট আমি অবজারভেশন কোনো একটা পাবলিক ডেটা আছে, সেটার বেসিসে আমি কিছু একটা মডেল তৈরি করলাম, সেটা বোঝার চেষ্টা করলাম, সেভাবে হয়। এবার আর একটা অ্যাসপেক্ট হচ্ছে সিমুলেশন। যারা জাস্ট সিমুলেশন করছে, সিমুলেশন করে আমি ম্যাচ করানোর চেষ্টা করছি যে সোর্সটাতে কেন কীরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, সেটা সিমুলেশন করেও বলা যায়। এবার অনেকে সেই সিমুলেশনটাও করে। তাহলে সিমুলেশনটা একটা, সেখানেও তোমার অফকোর্স ফিজিক্সের নলেজটা লাগাতে হচ্ছে, সুতরাং ওইভাবে আলাদা করা যায় না। কিন্তু আবার আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে, ধরো তুমি টেলিস্কোপ ইনস্ট্রুমেন্টেশন করছো। এবার ইনস্ট্রুমেন্টেশন টেলিস্কোপে অনেকগুলো অ্যাসপেক্ট থাকে। খুব সহজভাবে ধরো একটা টেলিস্কোপ একটা স্ট্রাকচার আছে, ওটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রাকচার, ওটা কোনো একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করবে। তোমাকে বলতে হবে আমি টেলিস্কোপে এত স্পিডে চালাতে চাই, কত স্পিডে ম্যাক্সিমাম যেতে পারে। ধরো প্রচণ্ড এইসব অ্যাস্ট্রোফিজিক্যাল যেসব সাইটগুলো, অ্যাস্ট্রোনমিক্যাল সাইট যেখানে টেলিস্কোপগুলো বসানো হয়, সেগুলোতে ধরো তোমার ওয়েদার কন্ডিশন খারাপ হতে পারে। সেই সময় কি তুমি টেলিস্কোপটা অপারেট করতে পারবে? কারণ টেলিস্কোপ একটা মুভ করছে সব সময়, একটা উইন্ড স্পিডের লিমিট আছে। এইসব তোমার ওই ইঞ্জিনিয়াররা বলে দেবে, তুমি এর বেশি এই করতে পারবে না। তুমি দেখলে আকাশ হঠাৎ করে কোনো একটা জায়গায় কোনো একটা ভায়োলেন্ট কিছু হচ্ছে, তুমি নিজের টেলিস্কোপটা ঘুরিয়ে ওইদিকে নিয়ে যাবে। ঠিক আছে, কত স্পিডে ঘুরতে হবে। কিছু কিছু ট্রানজিয়েন্ট ফেনোমেনা হয়, তো সেগুলো খুব কম সময়ের জন্য থাকে, আবার একটু টাইম পরে চলে যাবে। তো যত তাড়াতাড়ি তুমি ঘুরিয়ে নিয়ে যাবে, তত তোমার লাভ, কারণ তুমি ফেনোমেনাটাকে ধরতে পেরেছো। তো সেই অ্যাসপেক্টটাতে তুমি পুরোটা করতে পারবে না টেলিস্কোপের সব কিছু করতে হয়। কিছু পার্ট যেটা অ্যাটলিস্ট কিছু ফিজিসিস্ট আমরা করতে পারি, যারা ফিজিক্সের নলেজ যেটা আমরা ট্রেন হয়ে এসেছি, তারাও কিছু ছোট ছোট কাজ করতে পারি। ধরো একটা সেন্সার, ক্যামেরা, টেলিস্কোপের যে ক্যামেরা তৈরি হবে, সেই ক্যামেরাটাতে তুমি করতে পারো, ক্যামেরাটা তৈরি করতে পারো। তারপর টেলিস্কোপের সফটওয়্যার লিখছো তুমি, কোনো ডেটা অ্যাকুইজিশন হবে, সেই ডেটা অ্যাকুইজিশন সফটওয়্যারটা লিখছো, সেটা তুমি একটা ইঞ্জিনিয়ারকে দিয়েও করাতে পারো, আবার আমরা নিজেরাও লিখতে পারি। তারপর অ্যানালিসিস সফটওয়্যার, এটা করছো। ইনস্ট্রুমেন্টেশন, অ্যানালিসিস, এগুলো অনেকগুলো অ্যাসপেক্ট আছে। কখনো কখনো সেটা ওভারল্যাপ করে,
কখনো কখনো পুরোপুরি সেটা ডিফারেন্ট। সুতরাং একটা টেলিস্কোপের মানে অবজারভেশন মানে অ্যাস্ট্রোর অনেকগুলো অ্যাসপেক্ট আছে, যার যেটা ভালো লাগে। যেমন আমার যেটা ভালো লাগতো সেটা হচ্ছে মোস্টলি এক্সপেরিমেন্টটা করো, মানে আমার কিছু ইনস্ট্রুমেন্টেশন করার একটা আহ, প্রথম থেকে ন্যাক ছিল, কিন্তু সবসময় আবার তুমি সেই অপরচুনিটিতে পাবে সেরকম নয়। বিকজ তুমি কোনো একটা, ধরো আহ, কোনো একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করো, এবার সেই ইনস্ট্রুমেন্ট অলরেডি চলছে, তো তুমি আর কি করবে? তখন তোমার আর কোনো রাস্তা নেই, তোমাকে শুধু আইদার অবজারভেশন করো আর সেখান থেকে ডেটা নিয়ে সে অ্যানালিসিস করো, তার বেসিসে তুমি এই তোমার গবেষণাটা করো। কিন্তু কোনো যদি নতুন এক্সপেরিমেন্ট আসে, হুম, এইবার যেখানে উইলি ডেভেলপমেন্ট, তখন স্যার, ওটা আমাদের দরকার। একটা ছোট ইন্টারাপ্ট করছি এই হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন ভাবছিলাম শুনতে শুনতে যে এই যে টেলিস্কোপের কথা উঠছিল, মানে টেলিস্কোপ প্রথম তৈরি হওয়া এইরকম গল্প বা এই ইতিহাসের কথা আমরা তো বিজ্ঞানের ইতিহাসে পড়েছি বা শুনেছি। আহ, এই যে যেটা আপনি বলছেন যে মানে ইনস্ট্রুমেন্টের এইগুলো এইগুলো বেটার হচ্ছে, যদি একটা দুটো ছোটখাটো এক্সাম্পল দেওয়া যায় যে মানে যে আগের অনেক আগের, যদি আমি খুব টেলিস্কোপ স্পেসিফিক এই প্রশ্নটা করি, যে একদম শুরুতে টেলিস্কোপের কি ছিল যেটা থেকে এখনকার টেলিস্কোপের কি ড্রাস্টিক চেঞ্জ, সেটা যদি খুব সহজ কথায় আমাদের একটু বলেন যে মানে টেলিস্কোপের। এখন এখন তুমি যদি দেখো, হ্যাঁ অবশ্যই এটা খুব ভালো কোয়েশ্চেন। আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, তখন টেলিস্কোপগুলো ছোট হয়, মানে একটা ধরো একটা ছোট ডিশ আছে ভেতরে তোমার, তারপর সেখান থেকে আর লাইটটা কালেক্ট করে আমি তার একটা ইমেজ নেওয়ার চেষ্টা করছি, বা সেটাকে স্টোর করার চেষ্টা করছি, ইমেজটা নিলাম। এইবার যত সেটাতে একটা রেজলিউশনের পার্থক্য আছে, যে কতটা রেজলিউশন, কত ডিম সোর্সকে আমি দেখতে পাই। ঠিক আছে, খুব দূরের সোর্স হলে সে ডিম হতে পারে, ইভেন ইফ মানে সেটা যদিও অনেক, তার লিমিনোসিটি অনেক বেশি, কিন্তু খুব দূরে আছে, তাহলে তাকে আমি কতটা দেখতে পাবো একটা ছোট্ট টেলিস্কোপ দিয়ে? তাহলে হবে না, আমার লাইট কালেকশন এরিয়াটা বাড়াতে হবে, যাতে প্রচন্ড ফেইন্ট সোর্স আমি দেখতে পাই, অনেক দূরের সোর্স আমি সেটা একটা উৎস বা যেটা আলোর উৎস সেটাকে দেখতে পাই। আমি আলোর দিক থেকে বলছি। এবং তার ফলে তোমার বড় বড় ডিশ তৈরি করতে হবে। এবার একটা মিরার তৈরি করা, সেটা আরও হচ্ছে সমস্যা, বড় মিরারকে হ্যান্ডেল করা আরও সমস্যা। তারপর তুমি এখন মানে নেক্সট জেনারেশন ধরো 30 মিটার, 39 মিটার পর্যন্ত হচ্ছে মিরারের সাইজ হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে খুব সহজভাবে বলতে গেলে, যে আমরা শুরুতে যেরকম ছিলাম, আমরা আমার যতটা রেজলিউশন ছিল, যতটা ক্ষমতা ছিল একটা টেলিস্কোপের, এখন যে টেলিস্কোপগুলোতে তার ক্ষমতা অনেক বেশি, কারণ তাদের লাইট কালেকশনটা অনেক বেশি। তোমার সেন্সার, যে সেন্সার দিয়ে আগে ইমেজ কালেকশন করা, ইমেজটা নেওয়া হতো, সেই সেন্সারগুলো আরও বেশি পাওয়ারফুল হয়েছে। এবার একটা খুব সিম্পল এক্সাম্পলে, আমি অপটিক্যাল অ্যাস্ট্রোনমির এক্সপার্ট নই, কিন্তু ধরো একটা আলো আসছে, আমরা জানি যে আলোটা সবসময় একটা, কারণ ওই রিফ্র্যাকশনের জন্য সবসময় আলোটা যেখান থেকে আসছে, এক্স্যাক্টলি তুমি যদি ক্যামেরায় নাও দেখবে ব্লারি একটা ইমেজ পাচ্ছ, কারণ আলোটা সবসময় এদিক ওদিক একটু বেঁকে, রিফ্র্যাকশনের জন্য বেঁকে যাচ্ছে, খুব সহজ ভাষায় বলতে গেলে। তার জন্য একটা পয়েন্ট থেকে এলেও তোমার ক্যামেরাতে অনেক বড় হিসেবে ওটা ধরা দেবে। এবার অ্যাডাপটিভ অপটিক্স বের করো, ধর একদম নতুন টেকনোলজি বের করলে অ্যাডাপটিভ অপটিক্স সবসময় ও কারেকশান করবে, ওই যে কতটা অ্যাটমসফিয়ার কতটা বেঁকে যাচ্ছে রিফ্র্যাকশনের জন্য, সেগুলোকে কারেকশান করতে করতে আলটিমেটলি তোমার রেজলিউশনটা যেরকম দেখছো সেই রকম। এবার তারও একটা লিমিট আছে, তো ইমপ্রুভমেন্টগুলো ধরো একটা খুব সিম্পল ভাষায় এইরকম একটা হলো। এবার টেকনোলজির অফকোর্স মাধ্যমে আমরা যে, ধরো যে তোমার সেন্সার আছে, একটা সময় ছিল যে সেই সেন্সারটা যে আলোটা পড়ছে তার বেসিসেও তোমাকে একটা আউটপুট দিচ্ছে। ঠিক আছে, এইবার তুমি সেন্সারটা আরো ইমপ্রুভ হলো, দেখো তুমি খুব কম আলো ফেললেও তখন হয়তো সেন্সারটাকে রিয়েলি একটা বেশি আলো ফেলে তবে সেন্সারটা ঠিকঠাক কাজ করছে, বা একটা তার লিমিট আছে কতটা ভালো কাজ করবে। তো সেই সেন্সারটা আরো বেশি ভালো করলে, ওর পিক্সেলাইজেশন সাইজটা আরো কমিয়ে দিতে পারলে, এবং তার জন্য যে ইলেকট্রনিক্স দরকার সেই ইলেকট্রনিক্সের ইমপ্রুভমেন্ট,
এইসব অনেক বেশি হয়েছে এখন, যেটা হয়তো সেই যুগে ছিল না। তার জন্য যখন এই ফর এক্সাম্পল জেমস ওয়েব টেলিস্কোপ আমরা যখন পাঠালাম, তখন কি হলো, ওর লাইট কালেকশন এরিয়া আরো বেশি হলো। তার ফলে যেটা এতদিন পর্যন্ত অনেক কিছু মানে একটা গ্যালাক্সির পিকচার নিয়েছো, সেটা মোটামুটি ব্লারি ইমেজ, যেটা হয় আমাদের মেগাপিক্সেল ক্যামেরাগুলো যত উন্নত হয় তত দেখি পরিষ্কার ঝকঝকে আমাদের ক্যামেরাতে ছবি তুলছে। ঠিক সেই রকমই ধরো অ্যাস্ট্রোনমির ব্যাপার, টেলিস্কোপগুলোর ক্ষেত্রে সে একই রকম কনসেপ্ট, যে আমরা যত ভালো ইমপ্রুভ করব তত আমাদের জিনিসটা পরিষ্কার হয়ে যাবে, তত বেশি আমরা ডেপথে যেতে পারবো, তত বেশি দূরের অবজেক্টগুলোকে ধরতে পারবো। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান.org.in। বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য। এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য